হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটি মূলত হতে যাচ্ছে যারা কিনা ভাবছেন এইচএসসি পরীক্ষার পর অ্যাব্রড স্টাডি করবেন, এটা হতে পারে মালয়েশিয়া কিংবা এটা হতে পারে অন্যান্য কান্ট্রিগুলো। তো তাদের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটি করা। বর্তমানে এইচএসসি 2024 ব্যাচের স্টুডেন্টদের এক্সাম চলতেছে। তো এক্সাম শেষে অনেকেই অ্যাব্রড স্টাডির কথা ভাবতে পারেন। যারা বাংলাদেশে পড়ালেখা কন্টিনিউ করবেন না, অন্যান্য কান্ট্রিতে মুভ হতে চাচ্ছেন, তো তাদের উদ্দেশ্য আজকের ভিডিওটি করা। তো আশা করি ভিডিওটি দেখলে এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা কি ডিসিশন নেবেন, আপনারা কি দেশে কন্টিনিউ করবেন অথবা কোন কান্ট্রি আপনাদের জন্য ভালো হবে, অথবা কিভাবেই বা আপনারা অ্যাব্রড স্টাডির নেক্সট স্টেপটা ফলো করবেন। তো দেখতেই থাকুন। তো বর্তমানে যে অবস্থা, সেই অবস্থায় ব্যাপারটা খুবই কমপ্লেক্স। তো এই অবস্থাতে বিভিন্ন দেশে ভিসা নিয়ে খুব প্রবলেম হচ্ছে। তো আপনারা যদি সহজভাবে অ্যাপ্লাই করেন কিংবা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেনও, এরপরও দেখা যায় আপনাদের সব রিকোয়ারমেন্ট ম্যাচও করেছে, তারপরে যেও আপনারা ভিসা জটিলতাতে পড়বেন। অর্থাৎ আপনাদের ভিসা নিয়ে বড়সড় একটা ইস্যু এখন হচ্ছে, কারণ এত পরিমাণ স্টুডেন্ট বাহিরে এসব কান্ট্রিতে অ্যাপ্লাই করছে। এম্বাসিগুলো কাকে রেখে কাকে ভিসা দেবে, এইরকম একটা সিচুয়েশনের মধ্যে সবাই আছে। তো যার কারণে ভিসার যে ব্যাপারটা বাংলাদেশ থেকে প্রায় অসম্ভব। ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এগুলোতে কিছু কিছু ভিসা হচ্ছে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা প্রায় অসম্ভবের মতো হয়ে গিয়েছে। তো এখন কি করণীয় আপনাদের? আপনাদের যদি বাইরে একান্ত মুভ হওয়ার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে একটা ভালো ওয়ে আছে, সেটা হলো আপনারা মালয়েশিয়াতে চলে আসেন। এখন আমি মালয়েশিয়াতে চলে আসার সাজেশন কেন দিচ্ছি, কারণ বাংলাদেশে একটা এম্বাসি, একটা কান্ট্রির এম্বাসিতে আপনি যখন ইন্টারভিউর জন্য দাঁড়ান, এম্বাসিতে যখন ইন্টারভিউ দিতে যান, সেই ক্ষেত্রে কি এম্বাসিতে ভিসা কোটা আছে 10 জন। এখন আপনারা সেখানে যাচ্ছেন 100 জন। তো সেই ক্ষেত্রে 90 জন বাদে বাকি 10 জনের ভিসাটা দিচ্ছে এবং বাকি 90 জনকে রিজেক্ট করে দিচ্ছে। এটা হলো বড় একটা ফ্যাক্ট। তো এই যে বাকি 90 জন, এরা কি করবে তাহলে? এরা কি বাহিরে অ্যাব্রডে পড়ালেখার জন্য যাবে না? অবশ্যই যাবে। এখন এই 90 জন যারা ভিসা পেল না, তাদের জন্য সবচেয়ে ভালো ওয়ে হলো মালয়েশিয়া। কেননা আপনারা যদি মালয়েশিয়াতে আসেন, আসার পর আপনি এখানে কিছুদিন স্টে করবেন, স্টে করার পর যে কোনো আপনার ডিজায়ার কান্ট্রিতে ইজিলি অ্যাপ্লাই করে যেতে পারেন। যদি আমি জার্মানির কথা ধরি, বর্তমানে যেহেতু খুব পপুলার বাংলাদেশের স্টুডেন্টদের ক্ষেত্রে, কারণ জার্মানি ফ্রি স্টাডি অফার করতেছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যদি 2 বছর টাইম লাগে, তবু আপনার 13 ইয়ার স্টাডিটা প্রয়োজন। 13 ইয়ার স্টাডির পর আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনার সময় লাগবে 2 বছর। কিন্তু মালয়েশিয়া থেকে যদি অ্যাপ্লাই করেন, আপনার সময় লাগতেছে এখান থেকে মুভ হওয়া পর্যন্ত 2 থেকে 3 উইকের মধ্যে আপনি এখান থেকে মুভ হতে পারছেন। এখন এখান থেকে কিভাবে 2 থেকে 3 উইকের মধ্যে মুভ হতে পারছেন? আপনি যখন এখান থেকে অ্যাপ্লাই করবেন, তো তখন এখানে যে এম্বাসি, সেটা সম্পূর্ণ ফাঁকা থাকে। কারণ মালয়েশিয়া থেকে যেসব লোকাল স্টুডেন্ট, তারা সাধারণত এইসব কান্ট্রিতে যেতে চায় না, তাদের দেশ থেকে মুভ হতে চায় না, কারণ এখানে অলরেডি তাদের স্টাডি কোয়ালিটি দিচ্ছে। মালয়েশিয়া কিন্তু বর্তমানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে খুব টপের দিকে আছে পড়ালেখার জন্য। তো এই ব্যাপারে আমি পরে আসছি, আগে আমি ট্রান্সফারের প্রসেসটা বলি আপনাদের। তো এই যে এম্বাসিতে আপনি যাবেন, দাঁড়াবেন, নর্মালি ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, আপনি কিন্তু ইজিলি চলে যেতে পারতেছেন, যেটা বাংলাদেশ থেকে সম্ভব না। এবং সবচেয়ে ভালো বিষয় যেটা, বাংলাদেশ থেকে প্রচুর ডকুমেন্টসের প্রয়োজন হয়। সেই কথা যদি এখানে বলি, আপনার এখানে কিন্তু ডকুমেন্টসগুলো প্রয়োজন হচ্ছে না। আপনার কয়েকটা যেই মেইন মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, এগুলো বাদে আপনার তেমন কোনো ডকুমেন্ট প্রয়োজন হচ্ছে না। ইনফ্যাক্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট, আইএলটিএস স্কোরের কথাও যদি আমি বলি, সেটাও কিন্তু বাংলাদেশ থেকে অনেকটাই কম লাগতেছে, কারণ আপনি এখানে আসার পর অলরেডি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো এখন যদি বলি, আপনারা বাংলাদেশে কেন পড়ালেখাটা কন্টিনিউ করবেন না, মালয়েশিয়াতে কেন করবেন? তো এটার উত্তর যদি দিই আমি, বাংলাদেশে বর্তমানে বড় বড় ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলতেছি, কারণ পাবলিক অনেকেরই হয়তো সুযোগ হয় না। তো প্রাইভেটে যারা পড়বেন, তাদের দেখা যায় 15 থেকে 20 লক্ষ টাকার মতো বাজেট ধরে রাখতে হয় বাংলাদেশে বর্তমানে পড়ালেখা করার জন্য। উদাহরণ হিসেবে আমি বলতে পারি ডেফোডি ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এগুলোতে কিন্তু বাজেটটা এরকমই ধরে রাখতে হয় স্টাডি কন্টিনিউ করার জন্য। তো আপনারা, আমি যদি বলি, এই সেম বাজেটে অথবা এর চেয়েও কম বাজেটে আপনি মালয়েশিয়াতে স্টাডি কমপ্লিট করতে পারতেছেন। ব্যাপারটা কীরকম হয়? সাধারণত মালয়েশিয়াতে ব্যাচেলর কমপ্লিট করতে আপনাদের 12 থেকে 15 লক্ষ টাকা অ্যাভারেজ বাজেট
ধরে রাখতে হবে। এই বাজেটের মধ্যে আপনি এখানে মোটামুটি ভালো একটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েটেড হওয়ার সুযোগ পাচ্ছেন। তো এই যে খরচ, সেই খরচটা কিন্তু বাংলাদেশ থেকে সেম এবং কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ থেকে কম লাগতেছে। তো এই বিষয়গুলো বিবেচনা করে এবং এইখানে যে লিভিং কস্ট, এটা যদি আপনাদেরকে না বলি, লিভিং কস্টটা অনেক কম। লিভিং কস্টটা বাংলাদেশ থেকেও কিছু কিছু ক্ষেত্রে অনেক কম। তো সেই হিসাব করলে বাংলাদেশ থেকে স্টাডি র্যাঙ্কিং, স্টাডি কোয়ালিটি সব কিছু কিন্তু মালয়েশিয়াতে বেটার পাচ্ছেন। প্লাস এখানে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি স্টাডিটা কন্টিনিউ করতে পারতেছেন। তো এটা হলো আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তো আপনারা যারা ভাবছেন এইচএসসি দিয়ে দেশে থাকবেন অথবা অন্য কোনো কান্ট্রিতে যেতে চাচ্ছেন, তাদের জন্য এখন সবচেয়ে ভালো অপশন হবে মালয়েশিয়াতে চলে আসা। কারণ মালয়েশিয়াতে আপনারা যদি কন্টিনিউ করতেও চান করতে পারবেন, এবং যদি যেতেও চান অন্য কোনো কান্ট্রিতে, আপনার ডিজায়ার যে কান্ট্রিগুলো আছে খুব ইজিলি মুভ হতে পারতেছেন। তো এটা হলো আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আমি পরবর্তীতে ডিটেলসে এই নিয়ে আর একটা ভিডিও দিব। আজকে সংক্ষিপ্তভাবে আমি এটার একটা ধারণা দিয়ে দিলাম। পরবর্তীতে আমি এটা নিয়ে ব্রেকডাউন করে আলাদা আলাদাভাবে বুঝিয়ে দিব কিভাবে কি করতে হয়। তো আপাতত আপনারা এতটুকুই ভেবে রাখেন যে আপনারা কি করবেন, আপনারা কোন কান্ট্রিতে যাবেন। তবে আমার মতে মালয়েশিয়াতে আসাটা বাংলাদেশ থেকে অনেকাংশেই বেটার, এবং কোয়ালিটির দিকে চিন্তা করলেও অনেক ভালো কোয়ালিটি এখানে। প্লাস যা বললাম, মুভ হওয়াটাও অনেক ইজি। তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের এই ব্যাপারে কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে নক দিবেন আমার ডিসক্রিপশনে অথবা আমার কমেন্ট বক্সে। আমার যত ধরনের কন্ট্যাক্ট ইনফো দেওয়া আছে, আপনারা চাইলে ইজিলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে এই রিলেটেড একটা ভিডিও আসবে। তো নেক্সট ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বুঝতে পারবেন আমি নেক্সট ভিডিওটি কি নিয়ে আপলোড করতে যাচ্ছি। তো আল্লাহ হাফেজ। পরবর্তীতে এই রিলেটেড আরও অনেক ভিডিওটি দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত বাই।